প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর যে গণিত বিষয়ের তোমাদের যে একদম শেষ দিকের যে পাঠ আছে, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। সেই রাশিবিজ্ঞানের যে প্রথম অংশ, গড় নির্ণয় বা মিন বের করা, এই বিষয়টা নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। আমি সীতানাথ সেন, শিক্ষক, দেওপাড়া চম্পামণি উচ্চ বিদ্যালয়। আমি এখন তোমাদের সাথে আলোচনা করছি তো তথ্য সংগ্রহ বা ডেটা কালেকশন। এই ডেটা কালেকশন যেটা করা হয় সেটা হলো একদম আমাদের বাস্তব জীবন থেকে বিমল কাকুর চায়ের দোকানের গত মাসের 30 দিনের লাভের তথ্য আমরা নিচে লিপিবদ্ধ করছি। সেখানে দেখো, প্রথম দিন 1 তারিখে লাভ হচ্ছে 321 টাকা, 2 তারিখে 352 টাকা, 3 তারিখে 358 টাকা। আমাদের ক্লাস 10-এর কাজটা তাহলে কি, আমরা ক্লাস 10-এ কি করতে চাইছি সেটা আমাদেরকে প্রথমে একটু বুঝে নিতে হবে। যে স্ট্যাটিস্টিক্সে আমরা 10-এ আমাদের দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের কাজ হলো এই তথ্যগুলির জন্য এমন কোনো কোনো বিশেষ সংখ্যা নির্ণয় করা যা। তাহলে এখন প্রশ্ন আসে যে আমরা বলছি বিশেষ বিশেষ কিছু সংখ্যা আমরা বের করব, সেই বিশেষ বিশেষ সংখ্যাগুলোকে তাহলে কি বলা হয়? তারা কোনো তথ্যের কোনো কোনো বিশেষ সংখ্যা যেগুলি সম্পূর্ণ তথ্যের প্রতিনিধিত্ব করে, সেগুলি সাধারণত তথ্যের কেন্দ্রীয় অবস্থানগামিতার মাপক। এখন আমরা এখানে একটা কথা বলেছি, কেন্দ্রীয় অবস্থান। কেন্দ্রীয় অবস্থান বা কেন্দ্রীয় অবস্থান হচ্ছে এই তথ্যগুলোকে আমরা যেমন উপরেতে 30টা তথ্য 30 দিনের লিখেছি, এখানে তো যেদিন যেমন হয়েছে 1 তারিখ 2 তারিখ
তিনটা সংখ্যা, সেটাই হলো আমাদের কেন্দ্রীয় অবস্থান। তাহলে আরেকবার বলি কি না, এগুলোকে যদি ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া হয় প্রত্যেকটা তথ্যকে, হয়েছে তাদের কাছাকাছি যে অবস্থানটা, সেটাই হলো কেন্দ্রীয় অবস্থান। এখন মধ্যগামিতা আমরা বলেছি বিশেষ তিন ধরনের। কি কি? প্রথম হলো গড় মিন, দ্বিতীয় হলো মধ্যমা বা মিডিয়ান, এবং তৃতীয় হলো সংখ্যাগুরু মান বা আমরা নির্ণয় করব আমাদের ক্লাস 10-এর সিলেবাসে। আমাদের আজ আমরা তাহলে এখন আগের যে তথ্যগুলো পেয়ে লিখেছিলাম সেইগুলো একবার মনে করে দিই। ওই যে বিমল কাকুর লেখা ছিল সেইগুলো একবার আমরা মনে করে নিই। তাহলে এই সংখ্যাগুলো, এগুলোই হলো বিমল কাকুর 30 দিনের যে বিভিন্ন দিনের যে লাভের পরিমাণ সেগুলোকে লিপিবদ্ধ করা ছিল। এখন আমরা এইগুলোর লাভ যেগুলো রয়েছে তাদের গড় আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে গড় নির্ণয় করব, একদম সহজ সরল ভাবে কতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হয়। এখানে যে 30টা সংখ্যা দেওয়া আছে ওই 30টা সংখ্যাকেই যোগ করতে হয়, মানে মোট লাভ 30 দিনের মোট। দেখি কি কত হয়। প্রথম কাজ হলো 30 দিনের মোট লাভ আমরা নির্ণয় করব। 30 দিনের মোট লাভ এখানেতে সবগুলো যোগ করলে আসবে যেটা 13,000। যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এটা দেখবে বইয়ের একদম গড় নির্ণয়ের যে প্রথম পাতাতেই এই তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোই আমি তুলেছি এখানে। তাহলে তোমরা সেইখান থেকে 2কে তাহলে 30 দিয়ে ভাগ করলে পাবো যেটা, সেটা হলো 450.06 টাকা। তার মানে এই গড় নির্ণয়ের পদ্ধতিটাকেই বলা হচ্ছে যৌগিক গড়। এটা হলো যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিন বলা হয় এটাকে। তাহলে আমরা যে যৌগিক গড় নির্ণয় করলাম তার একটা সূত্র দেখি। আমরা সূত্রটা বুঝতেই পারলাম যে যে সেরকমভাবেই আমরা বলছি যে এক্স একটা চল, চল বলতে একটা নির্দিষ্ট বিষয় সেটা যার মানটা একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে।
লাভ এরকমভাবে এক্স এন বাই এন। তাহলে এখানে যে যৌগিক গড় সেটাকে আমরা লিখছি এক্স এর মাথায় ড্যাশ দিয়ে। এইটাকে এক্স বার, তাহলে যৌগিক গড় হলো এক্স বার, এটাকে এক্স বার দিয়ে ডিনোট করা হয়। এই যে যে এক্স বারটা লিখলাম এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ড্যাশ 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 প্লাস এক্স এন বাই এন এর সংক্ষিপ্ত আকারে প্রকাশ কীভাবে করা, যেটা ছিল এক্স বার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ড্যাশ 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 প্লাস এক্স এন বাই এন। এইটাকে লিখবো কীভাবে দেখো, এই যে সমান ওয়ান বাই এন, নিচের এনটাকে ওয়ান বাই এন, তারপরে একটা এর মতো অনেকটা চিহ্ন দেওয়া রয়েছে, এক বসালে এক্স ওয়ান, দুই বসালে এক্স টু, তিন বসালে এক্স থ্রি, এরকম করে এন বসালে এক্স এন, তাদের যোগ এটার মানে। এই ইয়ের মতো এই যে চিহ্নটা, এইটা হলো একটা গ্রিক বর্ণ যাকে, এবং এটাকে বলা হয়, এটা হলো ক্যাপিটাল সিগমা। ক্যাপিটাল আই ইকুয়ালস টু ওয়ান টু এন, এইটা যে সামেশন চিহ্ন দিয়ে নিচে আই সমান এক, উপরে এন দেওয়া আছে, এটাকে আমরা পড়ি যখন, কিভাবে পড়ি, এখন দেখি তাহলে এই সামেশন চিহ্ন দিয়ে যদি কিছু দেওয়া থাকে সেইটাকে কিভাবে তার প্রকাশ হয়, কিভাবে তার, যেমন ধরো বলছি সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু টেন এক্স আই, আই ইকুয়ালস টু ওয়ান টু টেন এক্স আই। এই কথাটার অর্থ হলো আই ইকুয়ালস টু ওয়ান টু টেন এক্স আই, মানে আয়ের জায়গায় এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, তার জন্য সামেশন হয়ে যাচ্ছে, যোগ হচ্ছে, সমষ্টিকরণ হলো। তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ, এরকম করে প্লাস এক্স টেন। কিংবা ধরো আর একটা, যে সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু টেন, টেন আই মানে 10 ইন্টু আই হবে, যেটা সামেশন আই ইকুয়ালস টু ওয়ান টু টেন, টেন আই মানে হচ্ছে, দেখো আয়ের জায়গায় এক, দুই, তিন, চার করে বসালে যেটা হচ্ছে 10 ইন্টু এক, প্লাস 55, এক প্লাস দুই প্লাস তিন, এরকম করে 10 পর্যন্ত যোগ করলে হয় 55। তাহলে 10 ইন্টু 55 জিনিসটা কি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, যে ওই যোগটাকেই সংক্ষিপ্ত আকারে একটা জায়গায় লিখে দেওয়া হচ্ছে। এখন আমরা একটা ডেফিনেশনে আসি, ভার যুক্ত। আমরা ক্লাস 8-এ 9-এ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছি। পরিসংখ্যা বিভাজন তালিকা যে তৈরি করেছি, সেই পরিসংখ্যা বিভাজন
তালিকা সেই পরিসংখ্যা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা গড় নির্ণয় করলে সেই গড়কে বলা হয় ভারযুক্ত গড়। এবার তাহলে আমরা ভারযুক্ত গড় নির্ণয়ের সূত্র দেখি। মূল জিনিসটা তো একই, যে মোট যে সংখ্যাগুলো থাকবে যোগ বাই যটা সংখ্যা থাকে সেটার যোগ। তো এখন যদি x1 থাকে f1 সংখ্যক, তাহলে মোট x হচ্ছে পাবো, মানে এখানে বলা হচ্ছে যদি x চলের n সংখ্যক থাকে x1 x2 x3 এরকম করে xn, যার পাই ডিভাইডেড বাই সামেশন i ইকুয়ালস টু 1 টু n fi। এই হলো আমাদের ভারযুক্ত গড় নির্ণয়ের পদ্ধতি। জিনিসটা সেই যৌগিক গড়, কিন্তু ভারযুক্ত গড় বলছি। সমস্যা দেখে নিই, ভারযুক্ত গড় কিভাবে নির্ণয় করা যেতে পারে। আমাদের বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর 40 জন ছাত্রের উচ্চতার একটা তালিকা দেওয়া হলো। তা সেগুলো কেমন না, 90 সেমি আছে, 97 সেমি আছে, 110 সেমি আছে, 125 সেমি আছে, 134, 140 আছে 8 জনের, 125 আছে 12 জনের, 134 আছে 7 জনের, 140 আছে 3 জনের এবং 148 আছে 2 জনের। এইখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এই যে আমরা x1 y x1 x টু, তাহলে লক্ষ্য করো এখানে ছাত্রের উচ্চতা যেটা দেওয়া আছে সেইটা হলো চল x গুলো, আর ছাত্র সংখ্যাটা হলো পরিসংখ্যায়। পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। পরিসংখ্যা বিভাজন তালিকা এই 3টে ঘর টেনেছি। প্রথম 2টো ঘর উচ্চতা দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে, আমাদের ওটা দিয়ে দেওয়া আছে সমস্যাটার মধ্যে। তাহলে সেগুলো দেখে নিই কী কী দেওয়া আছে। 90, 97, 110, 125, 134, 140, 148। আর ছাত্র সংখ্যাগুলো দেওয়া আছে 2, 6, 8, 12, 7, 3 এবং 2। তার মানে এখানে দেখো আমাদের পুলিশ
তাহলে এরপর আমাদের কাজ হচ্ছে x1 f1 x2 f2 x3 f3 এরমভাবে বের করা। তাহলে এগুলো গুণ করলে যেগুলো পাবো 90 ইন্টু 2 180, 97 ইন্টু 6 582, 110 ইন্টু 8 88, আর পাবো সেটা হলো 4796। এবার তো আমরা সূত্র জেনে গেছি, যেখানে গড় বের করার ছাত্রদের যে উচ্চতা, চার হাজার 796/40 সেমি সমান 119.9 সেমি। এটা পাবো। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল যে আমরা ভারযুক্ত গড় মানে পরিসংখ্যা বিভাজন তালিকা দিয়ে আমরা কিভাবে গড় বের করছি। এবার আমরা প্রথমটাতে চলে আসি। আবার আমরা সেই বিমল কাকুর যে দোকানের আমরা আরও তো এটা শিখছি, মানে পরবর্তী ক্ষেত্রে তো আরও বড় বড় ফিল্ডে আমাদেরকে কাজ করতে হবে, হাজার হাজার এরকম ডেটা নিয়ে আমরা সেই ক্ষেত্রে ওই অত সংখ্যাকে ওইভাবে যোগ করে ভাগ করা এটা খুব বিরক্তিকর। হয়তো দেখা যাবে এত বেশি ডেটা সেগুলো যে আমাদের ডেটাগুলো ছিল সেগুলো এগুলো। এখন এই ডেটাগুলো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যেখানে সব থেকে কম যে তাহলে আমরা এখানে যেটা করতে চাইছি যে এইগুলোকে আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করে দেব, যে শ্রেণীগুলো দৈর্ঘ্যের আমরা শ্রেণীতে এইগুলোকে ভাগ করে নেব। তাহলে সেইভাবে যদি ভাগ করি তাহলে দেখো কি পাচ্ছি, আমরা ট্যালি চিহ্ন দিয়ে এগুলোকে দেখে নিলাম যে কোন পরিমাণ লাভটা কোন শ্রেণীর মধ্যে 500, 500 থেকে 550 এবং 550 থেকে 600, এই 6টা শ্রেণী নিয়েছি ট্যালি চিহ্ন দিয়ে। তোমরা নিজেরাও করতে পারবে, তোমরা তো জানো ট্যালি চিহ্ন দিয়ে তোমরা কাজ আগে করেছো, 8এও করেছো, 9এও করেছো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পরিসংখ্যাগুলো পেয়ে গেছি। প্রথম শ্রেণীটা একটু
90-97 যে সংখ্যাগুলো পেয়েছিলাম আগের যে 40 জন ছাত্রের উচ্চতার ক্ষেত্রে বললাম, এই ক্ষেত্রে সেটা কোথায়? এক্সআই কিন্তু এখানে নেই। মানে এই শ্রেণী যখন শ্রেণী বিভাজন দেওয়া থাকছে, সেই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হয়, আমরা এটা বলে দেওয়া হয়, ধরে নেওয়া হয় যে কি না, এর প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে যে যে সংখ্যাগুলো এই শ্রেণীটাতে পড়ছে সে মান মানে হলো শ্রেণীর মধ্যমান, মানে হলো শ্রেণীর যে নিম্ন সীমানা, যেমন প্রথমেরটাই ধরো শ্রেণীর নিম্ন সীমানা হলো 300 আর শ্রেণীর ঊর্ধ্ব সীমানা 50, তাহলে 650, 300 প্লাস 350 650 ভাজিত 2 মানে 325। তার মানে ওই শ্রেণী করি, এবার যৌগিক গড় আমরা নির্ণয় করি, ছকটা তৈরি করি। তাহলে ছকটা এই ক্ষেত্রে দেখো আরও একটা বেড়ে গেল। আগে 3টে ঘর ছিল, তিনটে ঘরের মধ্যে প্রথম ঘরটা এক্সআই ছিল, তারপর একটা এফআই ছিল, তারপর একটা এক্সআই এফআই ছিল। কিন্তু এইখানে তাহলে আমাদের তো প্রথমেরগুলো সব বলে দেওয়া আছে আগেই, আমরা বের করলাম, পরিসংখ্যাগুলো বের করেছি, তাহলে সেই অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি এই হলো আমাদের শ্রেণী আর এই হলো পরিসংখ্যা। আর মোট পরিসংখ্যা সেটা তো জানি কত, 30, ওগুলো যোগ করলেই পেয়ে যাব। 5 আর 2 7, ঊর্ধ্ব সীমানা আর নিম্ন সীমানাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে প্রথমেরটা তো বলেই দিয়েছি 325 হয়েছিল, দ্বিতীয়টা একই রকমভাবে 400 প্লাস 350 750, তাহলে 750 বাই মানে 375। তারপরটা একই রকমভাবে আসবে 425, তারপরটা 475, তারপরেরটা 525, তারপর 575। তাহলে আমরা এরপর এক্সআই পেয়ে গেছি। এরপর আমাদের কাজ এক্স গুণগুলো করলে প্রথমেরটা পাচ্ছি 325 ইন্টু 2 650, 375 ইন্টু 5 1875, 4 সেটা পাচ্ছি 2975, 475 ইন্টু 10 4750, 525 ইন্টু 3 1575, আর 575 ইন্টু 3 1725। সবগুলোকে যদি আমরা এক জায়গায় যোগ করি, যোগ করলে আমরা যেটা পাচ্ছি 13,550। তাহলে এইটাই হলো আমাদের সামেশন। সেই অনুযায়ী আমাদের লাভের যৌগিক গড় যেটা আসবে সেটা হলো 13,550 বাই 30 টাকা। মান 6 টাকা।
একটু মনে করলেই মনে পড়বে তোমাদের, প্রথমেই দিয়ে লিখেছিলাম প্রায় 450 টাকা। যাক, অ্যাকিউরেট যেটা এসেছিল সেটা হলো 450.06 টাকা, এটা এসছিল। এই কিন্তু দেখো একটা জিনিস, এতে কাজটা অনেক সহজ সরল হলো, অনেক সিস্টেমেটিক ওয়েতে হলো, কিন্তু এতে ফারাকটা এলো মাত্র 1 টাকা। এক মিনিট থেকে মধ্যমান বের করলাম, আর পরিসংখ্যা দেওয়া আছে দিয়ে গুণ করে আমরা সামেশন এক্স আই এফ আই বের করলাম, সামেশন এফ আই বের করলাম, দিয়ে ভাগ করে যে একটা পেলাম। গড় নির্ণয়টাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি, এটাকে বলা হয় প্রত্যক্ষ পদ্ধতি বা ডিরেক্ট মেথড মিন বের করার। এটা এবার একটা জিনিস লক্ষ্য করো, লক্ষ্য করে দেখো এইখানে ওই যে এক্স করবার সময় একটু বিরক্তি এসে যাওয়ার সম্ভাবনা। এইটা তো তাও এই মাত্র 300, 400, 500, 600-র মধ্যে, এগুলো আরও বড় বড় হতে পারতো। সেই ক্ষেত্রে কিন্তু সেই রকমই একটি পদ্ধতি হলো কল্পিত গড় পদ্ধতি। তো কল্পিত গড় পদ্ধতিতে আমরা কি করব না, কল্পিত যেটা করব সেটা হচ্ছে আমরা যে এক্স আইগুলো পেয়েছিলাম, মধ্য মানগুলো পেয়েছিলাম, তার মধ্যে কোনো একটাকে
মাঝামাঝিতে যারা রয়েছে তাদের কাউকে একটা, যেমন এইখানে এই অঙ্কটাতে 6টা শ্রেণী আছে, তার চতুর্থ বা পঞ্চম, তৃতীয় বা চতুর্থ, বাড়ি দেখি। দেখো এখানে আরও একটা জায়গা বাড়াতে হলো, সেটা হলো ওই সবুজ রঙের যে লাইনটা ডিআই করতে হয়েছে। শেষে গুণটা কিন্তু আমরা ডিআইএফআই করব। এই ডিআই যেগুলো বেরোবে তার সঙ্গে এফআইয়ের গুণ করব, করে কি হয় আমরা সেটা একটু দেখি। খানিকটা অংশ তো আমাদের আগানোই ছিল, সেগুলো আগিয়ে দেওয়া হোক। মধ্যমান পর্যন্ত আমাদের বের করা হয়ে গিয়েছিল আগেরটাতে। এরপরে আমরা এক্সআই এফআই বের করতে ইচ্ছিলাম, এখন বলছি না, এখনই এক্সআই এফআই বের করব। তো গড় এ এটাকে 425, তাহলে এরপর ডিআই যেগুলো, ডিআই মানে এক্সআই মাইনাস এ, সেইটা প্রত্যেকটা থেকেই ওই 425 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে তাহলে পাচ্ছি -100, তারপরে পাচ্ছি -50, এটাতে দেখো সুবিধা হয়ে যাচ্ছে, 0 চলে আসছে, তারপর 50, তারপর 100, তারপর 150, বিয়োগগুলো করলে এটা পাচ্ছি। এরপর আমরা ডিআইএফআই করব। ডিআই -200 -50 ইন্টু 5 -250, 0 ইন্টু 7 0, 50 ইন্টু 10 500, 100 ইন্টু 3 300, আর 150 ইন্টু 3 450। এখানে কিছু প্লাস কিছু মাইনাস এসছে, মোটটাও কিন্তু একটু ছোট হবে। এখানে দেখো 200 আর 250, প্রথমে মাইনাস একটু যোগ করলে হয় -450, আর শেষেরটা আছে 450 প্লাস, তাহলে ওই দুটোতে হয়ে যাচ্ছে 0, তাহলে পড়ে থাকছে আমার 300 প্লাস 500, মোট হচ্ছে 800, মানে সামেশন ডিআইএফআই সমান হলো 800। আমরা কিন্তু আগে বের করেছিলাম সামেশন এক্স, আগে ছক থেকে যেটা পেলাম সেটাকে ডি বার বলি, বলে সামেশন ডি। এই ডিআই এর পরিচিতিটা এই ডি বারের পরিচিতিটা আমাদের চাই। ডি বারটা কি? এই যে ডিআই যেগুলো বের করেছি, মানে এক্সআই মাইনাস এ, অ্যাজিউম মিনটাকে এক্সআই থেকে বিচ্যুতি, বিচ্যুতি, আর ওই ডিআইগুলোর যে গড় হলো সেইগুলো হলো ডি বার।
থেকে বিয়োগ করে দিয়েছি, দিয়ে ডিআই বের করেছি, করে সেইটা করে আমরা ডি বার বের করেছি, বিচ্যুতির গড় বের করেছি। তাহলে বিয়োগ করে দিয়েছিলাম যেহেতু, সেটাকে যোগ করে দিতে হবে, তার মানে ডি বারের সঙ্গে তাহলে সূত্রটা কি আছে দেখো, যে যৌগিক গড় সমান হবে কল্পিত গড় প্লাস বিচ্যুতির গড়, মানে বিচ্যুতির গড়ের সঙ্গে আমরা 6-7 টাকা। তাহলে এই দুটো যোগ, সেটাই হবে আমাদের এক্স বার, মানে হচ্ছে গড় আয়, গড় লাভ। তাহলে লাভের যৌগিক গড় আমরা পেয়ে গেলাম 425 যুক্ত 26.67 টাকা। যোগ করে এলো দেখো 451.67 টাকা। এই ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি। আর আমাদের কোনো সমস্যা যদি বলে দেওয়া থাকে যে কোন পদ্ধতি ফলো করতে হবে, সেক্ষেত্রে তো করতেই হবে। এই হলো আমাদের কল্পিত গড় পদ্ধতি। আমি আবার একটি পদ্ধতিতে আসছি, ক্রম বিচ্যুতি পদ্ধতি। চার নম্বর যে কলামটা দেখো, ডিআই মানে এক্স আই মাইনাস এ, সেইটাতে যে সংখ্যাগুলো পেয়েছি দেখো, একটু লক্ষ্য করলে দেখতে 50, 100 আর 150 সবগুলোকে কিন্তু একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হলো 50। সেই 50টা আবার কিনা এই শ্রেণীটার শ্রেণী দৈর্ঘ্য। আমরা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয়ের ছকটিতে লক্ষ্য করলে দেখতে পাবো যে চতুর্থ স্তম্ভের প্রত্যেকটি সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটি বিচ্যুতি মানে ডিআই তার গুণিতক। তাই প্রতিটি বিচ্যুতিকে 50 দ্বারা ভাগ করলে আমাদের হিসেব আরও সহজ হয়ে যাবে। আমি যে কথাটা বলছিলাম সেইটাই। হয় সেটা। এরপর হিসাব নিকাশে আসি, ছক তৈরি করি। ছক নিশ্চিত ছক বড় হবে, আরও ঘর আসছে দেখো।
যা ছিল গুণিতক ছিল বলে সবাই। তাহলে যত দূর আগিয়েছিল সেইখানটা আগিয়ে দিই একটু, যে সংখ্যাগুলো হয়ে গিয়েছিল। আমরা কল্পিত গড় পদ্ধতিতে এই জিনিসগুলো কিন্তু সব আগেই বের করে ফেলেছি। মধ্যমানগুলো বের করা হলো, দেখো 425কে এ বলেছি। তারপরে আমরা 425 সবার থেকে বিয়োগ করছি, বিয়োগ করলে যেগুলো পেয়েছিলাম, এত দূর পর্যন্ত কাজটা আমার আগিয়ে গিয়েছিল। এরপর আমরা করতাম যে ডিআই -100কে ভাগ করলে 50 দিয়ে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3। একদম দেখো যেটা xi দিয়ে গুণ করছিলাম কত বড় ছিল, সেই 325, 375, 400। -2 মানে -4, 5 × -1 মানে -5, 7 × 0 মানে 0, 10 × 1 মানে 10, 3 × 2 মানে 6, 3 × 3 মানে 9। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি এগুলো 16, 9 দেখো শেষে আছে 9 আর প্রথম দুটোই -9, -4 আর -5 9। তাহলে -9 আর 9 10 আর 6 16। তাহলে এইখানে আমরা যেটা করতে চাইছি যে এইখান থেকে ওই যেমনভাবে ডি বার বের করেছিলাম, সেরকম সেটা বের করলে কি পাচ্ছি, ইউ বার সমান এইটা সমান 16/30। 16/30 হলো সূত্রে আসতে হবে, সেটা পরিষ্কার বুঝতে পারছো। ডিআই এর ক্ষেত্রে যেটা ডি দিয়ে যেটা করেছিলাম সেই ক্ষেত্রে যেমনটা পেয়েছিলাম, সেই সূত্রটা কি হবে? সূত্র কি হবে না, দেখো এ আমরা সব থেকে বিয়োগ করেছিলাম, তাহলে একটা এ যোগ করতে হবে। মানে সূত্রটা কি হলো না, x বার সমান a প্লাস h ইন্টু ইউ বার, মানে কল্পিত গড় আমরা কি পেয়ে যাচ্ছি, লাভের যৌগিক গড় পেয়ে যাচ্ছি 425 এর মান প্লাস 30-এর 0 আর 50-এর 0 কেটে দিলে ওইটা 16×5 80/3 হয়ে যাচ্ছে। 80/3 আগে একবার ক্যালকুলেশন করে রেখেছি, 26.67। মোট সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, 30 দিনের লাভটাকে যোগ করে 30 দিয়ে ভাগ করেছিলাম, যে এটা এসছিল যে গড়,
সেইটাই হলো অ্যাকচুয়াল গড়। আর এই যেটুকু তফাৎ এসছে সেটা কিন্তু এই 3 পদ্ধতি যে পদ্ধতিতেই করি সেই পদ্ধতিতেই সেম আসছে। এটা অনেক সহজ হচ্ছে এখন। সহজ হচ্ছে এই যে ক্রমবিচ্যুতি পদ্ধতি, এই পদ্ধতিতে তো আমাদের সমস্যার সমাধান করতে পারলে খুব ভালো হতো। এখন প্রশ্ন হচ্ছে সব ক্ষেত্রে কি আমরা এটা করতে পারবো বা কখন পারবো? এই ক্রমবিচ্যুতি পদ্ধতিতে কখন আমরা সমস্যার সমাধান করতে পারবো ক্রমবিচ্যুতি পদ্ধতিটাতে? সব ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় সম্ভব। যে কোনো আমাদের এরকম শ্রেণী বিভাজন, যে পরিসংখ্যা বিভাজন তালিকা যদি দেওয়া থাকে, ওই প্রথম, অন্যথায় কিন্তু আমরা সেক্ষেত্রে পারবো না। এই হলো আমাদের গড় নির্ণয়ের পদ্ধতিগুলো। তোমরা নিশ্চয়ই এখান থেকে যে পদ্ধতিগুলো কিভাবে আগাতে হচ্ছে, কি করতে হচ্ছে, সেটা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের যেটা কাজ সেটা হলো তোমাদের পাঠ্যপুস্তকটি, সেখানে আরও সমস্যার সমাধান করে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এবং এই পদ্ধতি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে আজকের আমার যে আলোচনা, সে আলোচনা আমি এইখানেই শেষ করছি।